আহা কি আনন্দ আকাশে বাতাসে। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠান ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ংবর, কবিতা আমার প্রবাসে মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশা বরি ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা। নমস্কার, আমি দেবাশিস চলে এলাম আমার পুরুলিয়ার ছৌভূমির নক্ষত্রের 22তম পর্ব। আপনারা বিগত পর্বগুলিতে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং একই সঙ্গে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটি বিশেষ উপলক্ষে, বিশ্ব কবিতা দিবস উপলক্ষে। বিশ্ব কবিতা দিবস ইউনেস্কো 1999 সালের নভেম্বর মাসে 21শে মার্চ দিনটিকে ঘোষণা করার পর থেকে সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায়, আঞ্চলিক থেকে জাতীয়, জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রতিটি ক্ষেত্রেই আজকের দিনে কবিতার যারা চর্চা করেন, যারা কবিতার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে আজকে সম্মান জানানোর দিন, তাদেরকে স্বীকৃতি জানানোর দিন, একই সঙ্গে তাদেরকে এগিয়ে দেওয়ারও দিন। অর্থাৎ কবিতা এবং কবিতার সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আমরা এগিয়ে দেওয়ার জন্য আজকে বদ্ধপরিকর। আমাদের সৌভাগ্য, পুরুলিয়ার যে 4 জন কবি সাহিত্যিককে আমরা আমাদের মঞ্চে পেয়েছি, তারা নিজ নিজ ক্ষেত্রে তাদের লেখনীর গুণেই নক্ষত্র। তাদেরকে নিয়েই আজকে আমাদের এই বিশ্ব কবিতা দিবসের পথ চলা। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমাদের এই পর্বই সম্ভবত সিজন 1-এর শেষ পর্ব, কারণ ইতিমধ্যে 21টি পর্ব আমরা পেরিয়ে এসেছি। কেমন লাগলো, কেমন লাগছে সে জানানোর দায়িত্ব আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমরা উৎসাহিত হব সিজন 2-র জন্য। আসুন আমরা চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই মঞ্চে আমার ডান দিক থেকে মাননীয়া মীনাক্ষী লায়েক মহাশয়া, আমাদের ডান দিকে আমার পরেই রয়েছেন মাননীয়া আভা চট্টরাজ মহাশয়া, এবং আমার বাঁ দিকে রয়েছেন মাননীয়া শেফালী নস্কর মহাশয়া, এবং সর্বোপরি মাননীয়া কবিতা পাল মহাশয়া। আপনাদের সকলকেই আমরা ছৌভূমির নক্ষত্রের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। আমার পুরুলিয়ার পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো বর্ষা এবং দেবাঙ্গনাকে। প্রথমে আমরা বরণ করে নিচ্ছি মাননীয়া মীনাক্ষী লায়েক মহাশয়াকে। একবার জোরে হাততালি। আমরা বরণ করে নেব মাননীয়া আভা চট্টরাজ মহাশয়াকে। একবার জোরে হাততালি আভাদের জন্য। আমরা বরণ করে নিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয়া কবিতা পাল মহাশয়া, তাকে আমরা বরণ করে নেব। একবার জোরে হাততালি সবাই। এবং আমরা বরণ করে নেব মাননীয়া শেফালী নস্কর মহাশয়াকে। একবার জোরে হাততালি সকলের জন্য। আমাদের 4 জন যারা উপস্থিত আছেন, তাদেরকে নিয়ে আজকের এই দিনে চলবে নানান ধরনের আলোচনা, কবিতা, প্রবন্ধ, গল্প। সঙ্গে আছেন আমাদের স্পন্সররা, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি, দেশবন্ধু রোড পুরুলিয়া, ডিএসকে ডিএভি পাবলিক স্কুল চাকদা পুরুলিয়া, সেন্ট পিটার স্কুল পুরুলিয়া, এবং আমাদের ডেকোরেশন পার্টনার হলেন অধিকারী ডেকোর প্রোপাইটার তাপস অধিকারী। চলুন আমরা এই পর্বে চলে যাই আলাপচারিতায়। প্রথমেই আমরা যার কাছে যাব তার কটি কথা আপনাদের শুনিয়ে যাই। সই আথানে বিথানে পলাশ, শুধু নাই তুই, সেই যে বাবু নিয়ে গেল বিদেশ বিভুই, বসন্ত নাকি আসিছে এমন কহে কথা, বাবুর পিড়িতে ছলকিলি, সই গেলি তুই কোথা। যে কবিতার লাইন দিয়ে, সেই কবিতার কবি আমাদের মধ্যে উপস্থিত মীনাক্ষী লায়েক। আমরা দিদির কাছে যাব। দিদি, আপনার কবিতা, আপনার গ্রন্থ এবং আপনাকে নিয়ে 2-4টে কথা আমরা শুনতে চাই।
নমস্কার। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিতা প্রেমীদের আমার পক্ষ হতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পুরুলিয়ার একটি স্থানীয় সংবাদপত্র বর্ডারলাইন তার প্রকাশক এবং সম্পাদক। তার সাথে কিছু লেখালেখি করি, কিছু গবেষণামূলক কাজ করি, আর একটু সমাজসেবাও করি। তো আজ যেহেতু দেবাশিসদা বললেন যে আমার লেখালেখি সম্পর্কে বলার জন্য, আমার দুটি কাব্যগ্রন্থ রয়েছে। একটির নাম জাগরুক আর একটি নির্জন দ্বীপের জলজ কথা। একটি ছোট গল্প সংকলন রয়েছে, তার নাম টান। আর প্রবন্ধ সংকলন একটি রয়েছে, যার সম্পাদনা আমি করেছি, তার নাম বর্ডারলাইন দি। ব্যাস এইটুকুই, বাকি আস্তে আস্তে আবার আলাপচারিতায় যাব আমরা। দিদির কাছে একটা প্রশ্ন আমাদের, যে সাহিত্যের বিভিন্ন ধারায় আপনার অবাধ বিচরণ। একধারে কবিতা, একাধারে কবিতা, গল্প, প্রবন্ধ। কবিতা যেমন ছোট্ট ভাষায় বিভিন্ন সময় ক্ষণ ধরে, বিশেষ কোনো মুহূর্তকে ধরে, বিশেষ কোনো বিষয়কে নিয়ে অব্যক্ত জিনিসকে আপনাদের প্রকাশ করেন, ঠিক তেমনিভাবে প্রবন্ধে তথ্য, গল্পে নানান ধরনের আবেগের কথা, এবং তার সঙ্গে সংবাদপত্রের সম্পাদক। আরে এই বিভিন্ন ধরনের যে সামলান কি করে? আসলে লেখাটা আমার সহজাত। যদি কবিতা বলেন তাহলে সেটা তো হৃদয় থেকে উঠে আসে, সেটা অবশ্য চর্চারও ব্যাপার, একটু বেশি বেশি করে পড়াশোনার মধ্যে যেতে হয়। তাই কবিতা আমার প্রথম প্রেম বলতে পারেন। আর গল্প তো জীবন থেকে উঠে আসে, কাজেই গল্প লিখতে অত কষ্ট করতে হয় না, তবুও চর্চা দরকার। আর সংবাদপত্র যেহেতু আমি সম্পাদনা বা প্রকাশনা করি, তাই প্রবন্ধ লেখাটা আমার অভ্যেস হয়ে গেছে। বিশেষ করে সংবাদপত্রের একজন সম্পাদক হিসেবে কাজ শিখতে হয়। তো এই কাজটা কিন্তু আমার শেখা। বর্ডারলাইন দি সংবাদপত্র শ্রী শ্যামল কিশোর তিওয়ারি প্রতিষ্ঠিত একটি কাগজ। তিনি সম্পাদকও ছিলেন, প্রকাশকও ছিলেন। তার কাছ থেকে আমি কাজ শিখেছি, তারপর কিন্তু সংবাদপত্রের জগতে এসেছি। কিন্তু কবিতা, গল্প এটা একদম নিজস্ব চিন্তা ভাবনা থেকে, আবেগ থেকে আমার লেখা হয়। আমরা এটা বলতেই পারি যে সম্মানীয় শ্যামল কিশোর তিওয়ারি মহাশয় যোগ্য মানুষের হাতেই এই দায়িত্ব অর্পণ করেছেন। এবং একই সঙ্গে যদি খুব ভুল না করে থাকি, রাঢ়বঙ্গের এই অংশে একাধারে প্রকাশক এবং সম্পাদনা দুটো করার নজির বোধহয় খুব একটা নেই। অনেক ধন্যবাদ মীনাক্ষী দিকে, একবার জোরে হাততালি সবাই মীনাক্ষী দিক জন্য। আমরা গর্বিত তাকে এই মঞ্চে পেয়ে। কোনোদিন তুমি চেয়েছিলে কি শুনতে, চেয়েছিলে কি আমার সাথে স্বপ্নের জাল বুনতে? এই অবেলায় আর শুনে কাজ নেই, বলবো না আমি, যা আছে থাক না মনেতে। কবিতায় কবিতায় যিনি স্বপ্নের জাল বোনেন, সে আভা চট্টরাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আভাদির কাছে জানতে চাইবো, আভাদি জীবনের কিছু কথা আমাদের সঙ্গে যদি শেয়ার করেন এই মঞ্চে। কবিতা আমার সহজাত এবং আমার অনেক ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। আমি বলতে পারি কবির সাথে চাঁদ নিভে যাক, নিভুক জ্যোৎস্না, তাতে কিবা আসে যায়, হৃদয় গগনে তুমি জেগে আছো অম্লান। আর কবিতা লেখার অভ্যাস আমার 90 দশক থেকে আমি কবিতা লিখি, কিন্তু পুরোপুরি প্রকাশ করার পরিকল্পনা মাথায় এসেছে করোনা কালের সময় থেকে। 2020 সাল থেকে আমি আমার কবিতার বইগুলো প্রকাশ হয়েছে। বর্তমানে আমার 9খানা কবিতার বই পাঠকের ভালোবাসা ধন্য হয়েছে। আপনার 10 দিক বা মধ্যবিত্তের সেকাল একাল, বা যদি বলি খুব দীর্ঘ প্রবন্ধ, ধারাবাহিক প্রবন্ধ, অকাল বিড়ম্বনা, অর্থাৎ 55-60টা পর্বে এই দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করা, এত ধৈর্য থাকে কি করে? সময় পান কখন?
একজন গৃহিণী হিসাবে সবকিছুই দেখতে হয়, কিন্তু আমার ওই লেখালেখির যে একটা মানে ইচ্ছা, এটা আমি সবসময় সর্বক্ষণ মাথায় একটা ঘুরপাক খাই, এটা লিখবো, এটা লিখবো, এটা লিখবো, লিখছি। এরপর আমি যদি বলেন যে অত বড় বড় প্রবন্ধগুলো কিভাবে মাথায় আসে, ওই সমাজের বিভিন্ন আনাজ কানাজ থেকে তুলে এনে প্রবন্ধগুলো লিখছি। একটা বই আমার হয়ে গেছে, মধ্যবিত্তের সেকালেকাল 1970 থেকে 2022 পর্যন্ত। আমি নিজের চোখে যা দেখেছি আর যা আমার নিজস্ব, সেটুকুই আমি লিপিবদ্ধ করেছি। পাঠক সাড়া দিয়েছেন। 2-3টা বই মেলাতে আমার মধ্যবিত্তের সেকালেকাল প্রচুর পাঠকের হাতে গেছে। আর এখন অকাল বিড়ম্বনা আমার প্রকাশের অপেক্ষায়। মানে এক কথায় নিজের বিড়ম্বনা আর অন্যের বিড়ম্বনা দুটোই সমাজ মিলে অকাল বিড়ম্বনা। হ্যাঁ, একবার জোরে হাততালি আমাদের জন্য। মা মানে একটা পৃথিবী যার ব্যাপ্তি বোধ সীমাহীন। মা পরম নিশ্চিন্তের আশ্রয়স্থল, যার শিকড় আদি অনন্ত অক্ষয়। কবিতার লাইন নিয়ে, তার কবিতা নিয়ে তার কাছে যাওয়া। একাধারে সমাজকর্মী এবং কবি, কিভাবে জীবন শুরু হয়, লেখালেখি শুরু কিভাবে? নমস্কার। বিশ্ব কবিতা দিবসে কবিতা প্রেমীদের নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার কয়েকটি কথা বলি। প্রথমত, আমি কবিতা শুনতে, কবিতা পড়তে, কবিতা লিখতে ভালোবাসি। এটা আমার ছোটবেলা থেকে আমার বাবার কাছে পাওয়া, এবং সেখান থেকেই আমি কবিতা পড়তাম, কবিতার অংশগ্রহণ করতাম, বিভিন্ন রেসিটেশনে পুরস্কার পেতাম। এগুলোর থেকে আমার এই নেশাটা কাজ করে, এবং যেখানে আমি কাজ করি সেখানে আমাকে প্রত্যেক দিনই মানে গ্রাসরুটে মানুষের সাথে মিশে যেতে হয়, এবং সেখানে তাদের দৈনন্দিন জীবনের মানে কাজকর্ম দেখে তাদের জীবন নিয়েই আমার কবিতা। আমার প্রথম কাব্যগ্রন্থ নৈপুণ্য নৈবিপন্ন, সেটা সমস্তটাই মহিলাদের সমাজ ব্যবস্থাকে তুলে ধরে আমার এই কবিতাগুলো তাদের জীবনের কথা লেখা আছে। এবং আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতিরেখো, সেখানেও আমার কাছে যারা খুব শ্রদ্ধেয় এবং খুব মনীষী, যাদেরকে আমি ভীষণ শ্রদ্ধার চোখে দেখি, সেই সমস্ত কবিদের মানুষকে নিয়ে আমার কবিতা। ফলে কবিতা আমাকে সবসময় আনন্দ দেয়, এবং যখন আমি একটা কবিতা সৃষ্টি করতে পারি তখন মনে হয় আমি বিশ্বটাও জয় করে ফেলেছি, এরকমই আমার একটা আনন্দ আসে। এগিয়ে যান, আমাদের শুভেচ্ছা আপনাদের সঙ্গে রইল। তার সঙ্গে সেবারিটির কাছে আরেকটা প্রশ্ন থাকবে। বিহঙ্গ, বিহঙ্গের শুরু হয়েছে সমাজসেবার মধ্য দিয়ে, ডানা মেলেছে কবে, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কোথায়? বিহঙ্গ আমার একটা সামাজিক সংস্থা। আমি নিজে মানে 33 বছর সমাজ কল্যাণ দপ্তরে সরকারি পদে কাজ করে এসেছি, এবং সেখান থেকে মানে সমাজকর্মের ভেতরে ঢুকে কাজগুলো কিভাবে করতে হয় সেটা নিয়ে আমাকে একটা নেশার মতো পেয়ে বসেছে। এবং বর্তমানে আমি অবসর গ্রহণ করার পরে আমার মনে হলো যে আমি যেটা শিখে এসেছি, যেটা করতে পেরেছি, সেটাকে আমার সমাজের কাজে লাগানো দরকার। এবং সেই এক কথাতে আমার সাথে 31টি মেয়ে কাজ করে, এবং আমাদের যেটা এই বিহঙ্গের যে মানে সামাজিক কাজ, সেখানে আমরা স্বাস্থ্য, পুষ্টি, স্বাস্থ্যবিধি, তার সঙ্গে স্থানীয় সম্পদ যে সমস্ত আছে সেগুলো দিয়ে যাতে মেয়েরা স্বনির্ভর হতে পারে সেই সমস্ত কাজ। এবং ভবিষ্যতে আমাদের আরও অন্যরকম প্রয়াস আছে, যাতে আমরা অনাথ বাচ্চাদের সেখানে একটা স্কুল করতে পারি এবং তাদেরকে রাখতে পারি। এরকম একটা আমাদের কর্মসূচির মধ্যে চলেছে। জানি না আমরা কতটা এগোবো, তবে আমরা সবসময় আশা করব যে আমাদের পাশে সব যারা হাত বাড়িয়েছে সেরকম আরও অনেকে হাত বাড়াবে, এবং আমরা কাজটা চালিয়ে যাব। বিহঙ্গ ডানা মেলুক আকাশে, আরো সুদূর প্রান্তের উদ্দেশ্যে। কবির কথায়, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, বিহঙ্গ রে বিহঙ্গ। আসুন একবার জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাই আমাদের শেফালিদিকে। যত ভাবি ভুলে যাব তত তুমি দাঁড়াও সম্মুখে, চাঁদের আড়ালে লুকিয়ে পড়লে জ্যোৎস্না হয়ে ছুটে যাও। ভাবি মিশে যাব আকাশের গায়ে, ক্ষুধার্ত পাখি হয়ে ডানা ঝাপটাও। মনে করি বাতাসের সাথে খেলা,
ঝড় হয়ে সবকিছু তছনছ করবে, এমনই যার ভাবনা সেই কবিতা পাল আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিভিন্ন গল্প, দীর্ঘ প্রবন্ধ এবং কবিতা তো আছে। এই উঠাপড়ার জীবনে কেমনভাবে এই সাহিত্য জগতে পা রাখা কবিতা দিয়ে? নমস্কার, বিশ্ব কবিতা দিবসে সকলকে আমার শুভেচ্ছা। আমি পা রেখেছি 9-এর দশক থেকে আমার লেখালেখি শুরু। তারপর তো গৃহবধূ আমি একজন, তারপর গৃহবধূ আমি, তো ওর মধ্যেই আমাকে সংসার সব কিছু সামলে লেখালেখি করতে হয় এবং আমার মনের মধ্যে সবসময় একটা জিনিস ঘুরপাক খায়, আমাকে লিখতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে লিখতে হবে। আমি তো লেখার সময় পাই না, সংসারের কাজকর্ম সেরে লিখতে হয় আমাকে। আমি ভোরবেলাতে উঠে লিখি এবং রাত্রেবেলায় লিখি। এই দুটো জিনিস আমার, দুটো সময় আমার লেখার জন্য বরাদ্দ, বাকি সময় আর লেখার সময় পাই না আমি। দীর্ঘ উপন্যাসে আমরা যেমন করম যাওয়া ছাতা পরব, এখানে একটা কাহিনী, একজন বনাধিকারী অর্থাৎ ফরেস্ট অফিসার এসে স্থানীয় মেয়ে পদ্মর প্রেমে পড়া, হারিয়ে যাওয়া, চাকনতনের ছাতা পরবে খুঁজে পাওয়া, এই যে পুরুলিয়ার মাটির সাথে আপনার গল্পের যে সংমিশ্রণ, এটা কি সচেতনভাবেই? হ্যাঁ, সচেতনভাবেই বলতে হবে, কারণ পুরুলিয়ায় এতটা বছর থাকলাম আমি। তারপর যদি পুরুলিয়াকে নিয়ে কিছু না লিখি তাহলে আমাকে আমার নিজের কাছে নিজেই কেমন লাগবে। আমি পুরুলিয়াকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি এবং পুরুলিয়ার সমস্ত কিছু নিয়ে আমি এই উপন্যাসটা করেছি। বা ওই যে বিজয়াদিত্য, ওটা আমার একটা কাল্পনিক চরিত্র, সেটাকে নিয়েই আমি এই উপন্যাসটা লিখেছি। অনেক ধন্যবাদ কবিতা দিকে, একবার জোরে হাততালি সকলের জন্য। আমরা এবার কিন্তু চলে যাব আমাদের একটি মজার খেলা। প্রতিযোগীদের উদ্দেশ্য জানিয়ে রাখি যে আমাদের সামনে বিভিন্ন ধরনের তরি তরকারি রাখা থাকে, সেগুলো বিভিন্ন পাত্রে রাখা থাকবে। ওরা হাতে নিয়ে আন্দাজ করে বলতে হবে যে ওর ওজন কত। যে যত কাছাকাছি বলতে পারবে তার পয়েন্ট তত বেশি হবে, অর্থাৎ যে সবচেয়ে সঠিক উত্তরের কাছাকাছি পৌঁছাবে সে পাবে 40 নাম্বার, তারপরের জন 30, তারপরের জন 20, তারপরের জন 10। আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে যে রাঁধে সে চুলও বাঁধে, অর্থাৎ শুধু কবিতা লেখা নয়, তার সঙ্গে সংসারটাও সামলাতে হয় দক্ষ হাতে। আসুন আমরা যাই খেলাতে। আপনার মোট সময় কিন্তু 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে এটা বলতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপেল 2 কেজি, বেদানা 1 কেজি, শসা 1.5 কেজি, টমেটো 500, লঙ্কা 100। একবার জোরে হাততালি মীনাক্ষীদের জন্য। দেখে নেব পরের প্রতিযোগী আভা চট্টোপাধ্যায়। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপেল আছে 2.5 কিলো, বেদানা 800 গ্রাম হবে, লঙ্কা আছে 100 গ্রাম, টমেটো 500 গ্রাম, 1 কিলো আছে শসা। অনেক ধন্যবাদ, একবার জোরে হাততালি সকলে আভাদির জন্য। পরের প্রতিযোগী শেফালি নস্করকে ডাকার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমাদের ছৌভূমির বিভিন্ন পর্বে বিভিন্ন ধরনের খেলা, কিন্তু দর্শকরা লক্ষ্য করবেন কোনো খেলাই কিন্তু দুবার রিপিট হয় না, অর্থাৎ প্রতিবার নতুন নতুন ধরনের খেলা নিয়ে আমরা আসি। আসুন আমরা চলে যাই শেফালিদির কাছে। শেফালিদি রেডি? আপনার সময় শুরু হচ্ছে এখন। আপেল 1.5 কেজি, বেদানা 500, শসা 750, লঙ্কা 50 গ্রাম, টমেটো 500,
একবার জোরে হাততালি শেফালিদির জন্য। দেখে নেব আমাদের শেষ প্রতিযোগী কবিতা দি। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপেল 1 কেজি 750, বেদানা 500 গ্রাম, লঙ্কা 50 গ্রাম, শসা 750, টাইম আপ, সময় শেষ। একবার জোরে হাততালি কবিতাদির জন্য। চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই মজার খেলায় কে কত নাম্বার পেলেন এই পর্বে। আমরা চলে যাব পরের পর্বে। পরের রাউন্ডে প্রশ্নোত্তর পর্ব নিয়ে, পুরুলিয়া নিয়ে প্রশ্ন হবে। তবে তার আগে, ওই পর্বে যাওয়ার আগে কবিতাদির কাছে যাব। কবিতাদি, আপনার স্বরচিত কবিতা একটা শুনতে চাই। আমার দহনের স্বরলিপি কাব্যগ্রন্থ থেকে আমি একটি কবিতা পাঠ করছি। হারিয়ে গেছে বসন্ত, তীর তীর করে বয়ে চলে গোপন ঝর্ণা, বর্ষা ফলক বিঁধেছে হৃদয়ে, বর্ষা ফলক বিঁধেছে হৃদয়ে, বৃক্ষ ভেবে ধরেছিল যাকে, চোখ মেলে দেখে সে এক ঘাসের শিকড়, ছিন্ন তারে কেঁদে ওঠে এক তারা, কোনো এক দহনের স্বরলিপি। এবার জোরে হাততালি। চলে যাচ্ছি আমরা প্রশ্নোত্তর পর্বে। প্রতিবারের মতো এবার ওই পুরুলিয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমরা চাইবো প্রতিযোগীদের কাছ থেকে। আমরা এবার কিন্তু ঘড়ির কাঁটার বিপক্ষে যাব, অর্থাৎ প্রথমে কবিতাদির কাছে যাব প্রশ্ন নিয়ে। আগে জানিয়ে রাখি যে প্রশ্নের সরাসরি উত্তর যদি আমরা পাই তাহলে প্রতিযোগী পাবে 40 নাম্বার। 20 সেকেন্ড সময়ের মধ্যে এই উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে এটা বোনাস পয়েন্টের জন্য বাকি প্রতিযোগীদের কাছে যাবে। সেক্ষেত্রে আমি যখন বলবো এবার বলো, তখন হাত তুলতে হবে এবং যে আগে হাত তুলবে সেই সুযোগ। আমরা প্রথম প্রশ্ন নিয়ে যাই কবিতাদির কাছে। কবিতাদি তৈরি? আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, পুরুলিয়া জেলায় কটি মহকুমা আছে আর তাদের নামগুলি কি কি? ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। বেশ, আমরা আমাদের অন্যান্য প্রতিযোগীদের কাছে চলে যাব। হাত তুলতে হবে জানা থাকলে। এবার বলো, কে আগে হাত তুলেছে? শেফালিদি। আমি বলছি, হ্যাঁ। পুরুলিয়া সদর, ঝালদা, রঘুনাথপুর আর মানবাজার। একবার জোরে হাততালি শেফালিদির জন্য। বোনাস পয়েন্ট 10। এবার সরাসরি প্রশ্ন কিন্তু শেফালি নস্কর মহাশয়ের কাছে। আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, পুরুলিয়ার জন্মদিনটি কবে? 1 নভেম্বর। 1 নভেম্বর কোন সালের? 1956। একেবারে সঠিক উত্তর, জোরে হাততালি এবং পুরো 40 নাম্বার। এবার সরাসরি প্রশ্ন নিয়ে আভা চট্টরাজের কাছে। আভাদির কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে, পুরুলিয়ার জেলার মধ্যে প্রত্নতাত্ত্বিক আগ্রহের নিমজ্জিত স্থানটির নাম, যেটা ডুবে গেছে, প্রত্নতাত্ত্বিক একটা জায়গা যেটা জলের তলায়, সেই জায়গাটার নাম কি? দেউলঘাটা। না, সঠিক উত্তর নয়। এবার কিন্তু বাকি প্রতিযোগিতার সুযোগের পালা। এবার বলো। আমাদের কোনো প্রতিযোগীর কাছে উত্তরটি আমরা পাইনি। এটা হচ্ছে তেলকুপি বা তৈলকুপি, যে কোনো নামেই বলি না কেন, জলের তলায় অনেকগুলো দেউল চলে গেছে। এবার কিন্তু সরাসরি প্রশ্ন নিয়ে যাব মীনাক্ষীদির কাছে। মীনাক্ষীদির কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, 18 শতকের বর্গীহানায় পুরুলিয়ার একটি গড় প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে। সেই নীরব সাক্ষী ধ্বংসাবশেষটির নাম কি? গড় পঞ্চকোট। সঠিক উত্তর। একবার জোরে হাততালি, পুরোপুরি 40 নাম্বার মীনাক্ষীদির জন্য। আমরা প্রশ্নোত্তর পর্বে কি কত নাম্বার পেয়ে এই রাউন্ডে
কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আমরা দেখে নেব। ওই পর্বে যাওয়ার আগে আমরা মাননীয় শেফালী নস্করের একটি কবিতা শুনে নিই। আমার প্রথম কাব্যগ্রন্থ নৈপুণ্য নৈবিপন্ন, সেখান থেকে আমি একটা কবিতা পাঠ করছি। আমি নারী। আমায় যে তোমরা বলো নারী, আমিও বুঝতে পারি স্রষ্টার আছে লীলা। কভু কন্যা, কভু বধূ, কভু মাতা, শুধু এক ধারা সৃষ্টি, আর সৃষ্টির ধারায় আমাকে গড়ে পিঠে করেছে সর্বংসহা। কখনো কুরুক্ষেত্র, আর কুরুক্ষেত্রে একা দ্রৌপদী, কখনো সতীত্বের ফাটল ধসে যাওয়া সীতা। কত ভালোবাসায় গড়া তোমাদের এই মোনালিসা। আমি নারী, শুধু প্রেম না, আগুন না, অশ্রু না, আমি এক ধরা ধরিত্রী। তোমাকে বহন করি, তোমাদের লাঞ্ছনাকেও বহন করি, কেননা আমি পারি, আমি নারী। নমস্কার। একবার জোরে হাততালি শেফালিদির জন্য। পরের রাউন্ডে যাওয়ার আগে আমরা শুনে নেব আভাদির কণ্ঠে স্বরচিত একটি কবিতা। আভাদি। আমার একটি ছোট কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম ইমনের সপ্তসুর। গমের শীষ সোনা ধরায়, নিষ্পাপ শ্বেত শুভ্র মেঘ যখন ভাসে, পরিপূর্ণ সফল হয় অম্বর, আরো বেশি বেশি নীল ছড়ায় দিগন্ত জুড়ে। ইমন কল্যাণের সপ্তসুরের রেশ থাকে, ছিটে ফোটা শান্তি জলে শান্ত দিঘি। টলমল কমল পাতায় সঞ্চিত তৃষ্ণা, তবুও ভ্রমর ভ্রমরই আছো নাকি অতৃপ্ত? শেষ কবে যেন স্নেহ চুম্বন এঁকেছিলে আমার কেশগুচ্ছ সরিয়ে দিয়ে। পোড়া কপাল জুড়ে রয়েছে কলঙ্কটি, কালো মানে ভয়ঙ্কর, অনিচ্ছার প্রাপ্তি। বরঞ্চ অন্তিম মুহূর্তের প্রলাপের মর্যাদায় কাপাসতুলোর শেষ শয্যা পেতে দিও। বরঞ্চ অন্তিম মুহূর্তের প্রলাপের মর্যাদায় কাপাসতুলোর শেষ শয্যা পেতে দিও। ধন্যবাদ। একবার জোরে হাততালি আভাদির জন্য। খুব সুন্দর কবিতা পাঠ করলেন। আমরা পরের পর্বে যাব, পরের রাউন্ডে মজার খেলা নিয়ে। কবিতার অন্তাক্ষরীতে যাওয়ার আগে মীনাক্ষীদির কণ্ঠে স্বরচিত একটি কবিতা শুনে তারপর আমরা আমাদের পরের রাউন্ডে যাই। পুরুলিয়া তো ঝুমুরের দেশ, তাই ঝুমুর নিয়ে একটি কবিতা, ছোট্ট কবিতার নাম ঝুমুর। রুখা সুখা মাঠে হেঁটে যায় ব্যর্থ বিষণ্ণ পা, বৃষ্টি নেই রোদ শুষে নেয় চাষির তপ্ত আদুর গা। বৃষ্টি নেই সিক্ত বাতাস নেই, সোদা মাটির গন্ধ নেই, কোদালের আঁচড় নেই, আমি নেই তুমি নেই, আধবেলা ভাত নেই, সে আছে ঝুমুর। বাতাসে বয়ে যায় নাচনির ঘুঙুর। নমস্কার। একবার জোরে হাততালি মীনাক্ষীদির জন্য। এবার কিন্তু আমরা চলে যাব অডিও ভিজুয়াল রাউন্ডে। এই রাউন্ডে কোনো বোনাস পয়েন্ট নেই, সরাসরি প্রশ্নে সরাসরি উত্তর দিতে হবে। এই সবগুলোই আমরা কিন্তু স্ক্রিনে দেখাবো, তারপর প্রশ্নটি বলবো। প্রথম প্রশ্ন নিয়ে যাব মীনাক্ষীদির কাছে। আমরা চলুন সবাই একবার স্ক্রিনে দেখে নিই। রস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর খই, রস্য দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ, ঘন মেঘ বলেরি দিন বড় বিশ্রী, বাটি হাতে এ ওই হাঁক দেয় দে তো। মীনাক্ষীদির কাছে প্রশ্ন হচ্ছে, এর পরের লাইনটি কি এটা বলতে হবে। আরে এটা সহজ পাঠের তো। ঠিকই তো, সহজ পাঠে সবই ছোটদের ছড়া নিয়ে। ও চরে বসে, মনে পড়ছে না, ভাত রাঁধে বড় বউ। না দিদি, ওটা একবারে সঠিক শব্দটা হচ্ছে ডাক দেয় ও ভাত আনো বড় বউ। যাই হোক, চেষ্টা করার জন্য একবার হাততালি মীনাক্ষীদির জন্য।
আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন নিয়ে, আবার স্ক্রিনে আভাদির জন্য। সবাই একবার স্ক্রিনের দিকে দেখে নিন। এটি একটি চলমান ছবিতে আমরা দেখছি, এর সাথে জড়িয়ে আছে একটি ছড়া, খুবই পরিচিত একটা ছড়া। এই ছড়াটি বলতে হবে আমাদের। গাছ আছে, বাঘ আছে, মনে তো পড়ছে না। দুঃখিত, কোনো নাম্বার দিতে পারলাম না আমাদিকে, তবু একবার হাততালি আমাদের জন্য। দুঃখের বিষয়ে আমরা উত্তরটি পাইনি আগের বারে, এবার কিন্তু শেফালিদির কাছে যাব। একইভাবে আমরা দেখে নেব স্ক্রিনে। অঞ্জনা নদী তীরে চন্দনী গাই, পোড়া মন্দির খানা গঞ্জের বাই, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহার। বলতে হবে এর পরের লাইনগুলো কি। মনে হচ্ছে লেজ কাটা ভক্ত কুকুর। ঠিকই, তবে তার আগে আরো একটা লাইন আছে, আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত। একবার জোরে হাততালি শেফালিদির জন্য। কোনো নাম্বার আমরা দিতে পারছি না। এরপর কিন্তু একইভাবে অডিও ভিজুয়াল রাউন্ডে আমরা চলে যাব আমাদের শেষ প্রতিযোগী কবিতাদির কাছে। কবিতাদির জন্য প্রশ্ন আবারও স্ক্রিনে। প্রশ্নটি হচ্ছে যে এখানে একইভাবে ছবির মাধ্যমে, চলমান ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এর সঙ্গে জড়িয়ে আছে যে ছড়াটি, সে ছড়াটি কি? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি। না, সঠিক উত্তর নয়। আমরা অডিও ভিজুয়াল রাউন্ডে কোনো প্রতিযোগীর কাছেই সঠিক উত্তর পাইনি, তাই দুটি প্রশ্ন আমরা সকলের জন্য এই মঞ্চে রাখবো, এবং এই প্রশ্নটা করার জন্য আমি ডেকে নেব চিপিদা হাই স্কুলের সম্মানীয় শিক্ষক, আমাদের সহযোগী বন্ধু অনির্বাণ বাবুকে। তাকে আমি আমন্ত্রণ জানাবো মঞ্চে আসার জন্য। একবার জোরে হাততালি সবাই অনির্বাণ বাবুর জন্য। অনির্বাণ বাবু শীষ দিয়ে একটি গানের সুর তুলবে, তারপর সুরটা ভালো করে শুনে নিয়ে বলতে হবে প্রশ্নের উত্তর। উনি প্রশ্নটি করার পর এবার বলার পর হাত তুলবে, যে আগে হাত তুলবে সে আগে সুযোগ পাবে, এবং উত্তর দিতে পারলে বোনাস পয়েন্ট 10। বেশ, এবার প্রশ্নে আসি। প্রশ্নটি হচ্ছে যে শীষ দিয়ে যে গানের সুর তোলা হলো তার লাইনগুলো বলতে হবে এবং কবির নাম বলতে হবে। এবার বলো। আগে হাত তুলেছেন আভাদি, আভাদিকেই উত্তরটি দেওয়ার কথা বলবো। কাজী নজরুল ইসলাম রচিত কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেল পাট। পরেগুলো এটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, পাষাণ ভেদি আছে, ভুলে যাচ্ছি এটা আমি। পাস করে তবে পরে হাত তুলেছেন মীনাক্ষীদি, মীনাক্ষীদির কাছে যাব। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে তরুণ নিশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি। একবার জোরে হাততালি মীনাক্ষীদির জন্য, এবং বোনাস পয়েন্ট 10। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই।
প্রশ্নটি করার আগে একবার জোরে হাততালি হয়ে যায় কবি অনির্বাণ ভবননাথ, অসাধারণ বাজিয়েছেন গানের সুরটি। প্রশ্নটি আগে শুনেই নিয়েছি, কবিতার লাইনগুলো বলতে হবে, কবির নামও বলতে হবে। এবার বলো। প্রথম হাত তুলেছেন শেফালিদি। শেফালিদি, কবির নাম এবং কবিতার লাইনগুলো। কবির নাম দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে সে দেশ সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। একবার জোরে হাততালি শেফালিদির জন্য। এবং 10 নাম্বার। এরই সঙ্গে আমরা অডিও ভিজুয়াল রাউন্ড এখানেই শেষ করছি। চলে যাব আমাদের শেষ খেলাতে। শেষ খেলা আরো মজার খেলা, কবিতার অন্তাক্ষরী। আসুন আমরা যাই পরের খেলায়। আমরা শুরু করব কবিতার অন্তাক্ষরী। একবার প্রতিযোগিতার নিয়মটি বলে দিই। আমি একটি কবিতার লাইন বলবো, সেই কবিতার শেষ অক্ষর দিয়ে মীনাক্ষীদি শুরু করবেন এবং যথাক্রমে আভাদি, শেফালিদি এবং কবিতাদি হয়ে আবার মীনাক্ষীদির কাছে এইভাবে রোটেশনে ঘুরবে। শেষ অক্ষরটি দিয়ে কবিতার লাইন বলতে হবে। যে কবিতাগুলি কিন্তু যেন আদি অন্ত মিল থাকে, স্তবক অনুযায়ী যেন মিল থাকে, একবারে মাঝখানে ছেড়ে দিলে হবে না। আর তার সঙ্গে যত দ্রুত আপনারা কবিতাটা ধরতে পারবেন সেটার উপরে কিন্তু নাম্বারিংটা হবে। অর্থাৎ বেশি সময় নেবেন না, যত কম সময়ে আপনি পরের কবিতাটি বলতে পারবেন তত ভালো। দেরি করলে নাম্বারটা কিন্তু কমে যাবে। চলুন, আজকে বিশ্ব কবিতা দিবসে সকল কবিতা প্রেমী এবং কবিতার সঙ্গে যুক্ত মানুষকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি কবিতার অন্তাক্ষরী। যার প্রথম কবিতা শুরু করছি আমি। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে একই রে দুর্দৈব। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল উন্নত মম শির। রাখাল ছেলে বারে ফিরে যাও, বাঁকা গায়ের পথ টিবে কোথায় চলে যাও। যাও ও দিয়ে। ওরে নবীন, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘামের তুই বাঁচা, রক্তে আলোয় মদে মাতাল ভরে, আজকে যে যা বলে বলুক ওরে। ওরে ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। হাতে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ পড়ে যায়, আকাশেতে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না জানে তারে ধিক শত ধিক, বলিছে সোনার বড়ি টিক টিক টিক। টিক 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 ক। কৃষ্ণকলি তারে আমি বলি কালো, সেথা গায়ের লোকে বলে কালো, সে তো কৃষ্ণকলি আমি তারেই বলি, তাকে যে যায় বলে বলুক লোক। খ দিয়েছে খাই খাই করো কেন এসো বসো আহারে, এক খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। যাহারে র। লেখুমা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো এমন কোকো নদে। কোকো নদে দ দ। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে, জননীর কোলে শিশু যে মতি লভয়ে বিরাম। বিরাম ম। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। প্রাণ ন দিয়ে। নীল নবঘনে আশার গগনে, নীল নবঘনে আশার গগনে, তিল ঠাঁই আর নাহিরে, তবু আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাহিরে র দিয়ে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পড়ে কাছে করিছে প্রণাম, রথ ভাবে আমি
পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অন্তর্যামী। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। খেলা ল। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চায় তার লাল ফিতে চিরুনি আর আয়না। আয়না ন। নদীর এবার কহে ঝাড়িয়া নিঃশ্বাস, ওই পানিতে বড় সুখ আমার বিশ্বাস। ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। স দিয়ে দিদি। সেদিন ভোরে দেখি উঠে, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝলমলিয়ে বাঁশের ডালে ডালে। ডালে ডালে ল দিয়ে। ল এক এই লভিনু সঙ্গত না, এই ল দিয়ে বলতে হবে। সেবারে দি। ল এক, দুই, তিন, কবিতা দি। ল এক, ল দুই, ল তিন। আমরা অন্তর করে এখানেই শেষ করছি। আমরা এরপরে যেখানে যাব সেটি হচ্ছে দেখে নেব যে এই পর্যায়ে কে কত নাম্বার পেয়েছেন এবং সর্বমোট কে কত নাম্বার পেয়ে আজকে ছৌভূমির নক্ষত্র হয়ে গেছে। আমাদের দুজনের মধ্যে টাই হয়ে গেছে, একই নাম্বার পেয়ে একই অবস্থানে মীনাক্ষী এবং শেফালি দি। টাই বেকারের জন্য আমরা ডেকে নিয়েছি আবারও অনির্বাণ বাবুকে। অনির্বাণ বাবু একটি গানের সুর তুলছে, তারপর আমরা প্রশ্নে আসছি। গানটি আমরা শুনলাম সুরটি। মীনাক্ষীদের কাছে প্রশ্ন, গানটি কোন গান বলতে হবে? কোন গান? স্বদেশ পর্যায়ে গান। স্বদেশ। মানে গানটা কোন গানটা লাইনগুলো? উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগতের জন্য। একেবারে সঠিক উত্তর, জোরে হাততালি মীনাক্ষীদের জন্য। মীনাক্ষীদের পয়েন্ট 10। একই রকম সুযোগ নিয়ে আমরা কিন্তু এবার শেফালিদির কাছে। এবার কিন্তু গানের সুর শেফালিদির জন্য। শেফালিদির কাছে উত্তরটি চাই। আর কি আনন্দ আকাশে বাতাসে। আরেকবার হাততালি। তাহলে আবারও যেতে হবে মীনাক্ষীদের কাছে, একইভাবে টাইপে। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। পরের লাইনগুলো। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। জোরে হাততালি একবার মীনাক্ষীদের জন্য। এবার কিন্তু আবারও যেতে হবে শেফালিদির কাছে। শেফালিদির জন্য কবিতার একটা লাইন বলতে হবে অনির্বাণ বাবুকে। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। পরের লাইনগুলো মনে পড়ছে না। মীনাক্ষীদি
কাটাইনি বহুদিন সুখ পরিহরি। সুতরাং এবার কিন্তু জোরে হাততালির সঙ্গে আমরা পেয়ে গেছি নক্ষত্রকে। আজকের সৌভূমির নক্ষত্র এই পর্যায়ের আমরা চূড়ান্ত পর্যায়ে ফলাফল দেখে নিচ্ছি। কবিতা পাল এবং আভা চট্টরাজ দুজনেই 50 নম্বর পেয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন। জোরদার লড়াইয়ের পর 120 নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে শেফালি নস্কর এবং চূড়ান্তভাবে আজকের ছৌভূমির নক্ষত্র হয়ে গেছেন এই পর্যায়ের মীনাক্ষী লায়েক। একবার জোরে হাততালি তার জন্য, তিনি পেয়েছেন মোট 130 নম্বর। এবার প্রতিযোগীদের হাতে আমার পুরুলিয়ার পক্ষ থেকে স্মারক এবং উপহার তুলে দেওয়ার পালা। আবারও ডেকে নেব বর্ষা এবং দিবাঙ্গনাকে। প্রথমেই কবিতা পালের হাতে স্মারক এবং উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো ওদেরকে। একবার জোরে হাততালি কবিতাদির জন্য একবার জোরে হাততালি। উপহার তুলে দিচ্ছে আমার পুরুলিয়ার পক্ষ থেকে। উপহার এবং স্মারক তুলে দিচ্ছি আমরা সম্মানীয় আভা চট্টরাজের হাতে। একবার জোরে হাততালি সবাই। এরপর আমরা উপহার এবং স্মারক তুলে দেব শেফালি নস্কর মহাশয়ের হাতে। সর্বোপরি আজকের ছৌভূমির নক্ষত্র মীনাক্ষী লায়েকের হাতে আমরা উপহার, স্মারক এবং উইনিং ফ্ল্যাশ তুলে দিচ্ছি। একবার জোরে হাততালি মীনাক্ষীদের জন্য। এই পর্বের খেলা শেষ, তবে বিদায় নেওয়ার আগে বিশ্ব কবিতা দিবস উপলক্ষের এই পর্বে বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করব। আবার দেখা হবে পরের পর্বে। আপনাদের আগেই জানিয়ে রেখেছি যে এটাই সম্ভবত সিজন 1-এর শেষ ছৌভূমির নক্ষত্র। যদি ভালো লাগে, আপনারা আবার দেখতে চান, তো অবশ্যই কমেন্ট করুন। তাহলে আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে ফিরে আসবো আমরা সিজন 2-তে। আমরা কবিগুরুর একটি কবিতা দিয়ে শেষ করছি আজকের পর্ব। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উঠেছে ভাই প্রাণী আসনা প্রাণী রুধিয়া উঠিতে নারী, থর থর করি কাঁপছে বুধন, শিলাসি পড়িছে ফেঁসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, গরজি উঠেছে দারুণ রোষে, পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া দাঁড়ায়, দেখিতে না কোথায় কারার দ্বার।